সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৌর মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি করোনা ভাইরাসের এই মহামারীকালে তোমরা সকলেই ভালো আছো। আসলে প্রথমেই আমরা পরিচিত হয়ে নিই। আমি সাইফুল ইসলাম জুয়েল, পৌর মহিলা কলেজ এর ভুটানির বিভাগীয় প্রধান। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। চিত্রে খেয়াল করো, কতগুলো চমৎকার চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চিত্রে উল্লেখিত এগুলো হচ্ছে ভাজক টিস্যু তথা বিভিন্ন প্রকার টিস্যুর। আজকে আমরা আলোচনা করব টিস্যু নিয়ে, এবং ভাজক টিস্যুর অংশই মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা যদি ভালোভাবে স্টাডি করি বা আমরা যদি একটু আমরা যদি সবাই একটু মনোযোগী হই, তাহলে এই ক্লাস থেকে আমরা শিখতে পারবো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকার ভাজক টিস্যুর চিহ্নিত চিত্র আঁকতে পারবো, ভাজক টিস্যুর কাজ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো এবং ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস করতে পারবো। প্রথমে আসো, টিস্যু কাকে বলে। একই উৎস থেকে সৃষ্ট এবং একই ধরনের কাজ সম্পন্নকারী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। আমরা যদি এইভাবে বলি যে একই উৎস থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে, তখন এই কোষগুচ্ছকে আমরা একত্রে টিস্যু বা কলা বলি। কোষ বিভাজনের ক্ষমতার ভিত্তিতে উদ্ভিদ টিস্যু দুই প্রকারের হতে পারে, যেমন ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু, স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু। তাহলে প্রথমেই আমরা, যেহেতু আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাজক টিস্যু বলতে খুব সহজে বোঝা যায় যে টিস্যুগুলো বিভাজনে সক্ষম, যে টিস্যুর কোষগুলো অবিরামভাবে বিভাজিত অবস্থায় থাকে এবং বিভাজন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে, তাই হচ্ছে ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম হতে প্রাথমিক ভাজক টিস্যুর সৃষ্টি হয়। কোনো কোনো ক্ষেত্রে স্থায়ী টিস্যু পুনরায় বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়ে ভাজক টিস্যুতে পরিণত হয়। এদের আবার গৌণ ভাজক টিস্যু বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কর্ক ক্যাম্বিয়াম। চিত্রে ভাজক টিস্যু, বিভিন্ন প্রকারের ভাজক টিস্যু দেখতে পাচ্ছ। এগুলো মূলত মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ। আরও কতগুলো চিত্র তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর প্রথমটা ভাজক টিস্যুতে আছে অ্যাপিক্যাল মেরিস্টেম। অ্যাপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারস্ক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক টিস্যু, ল্যাটারাল মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক টিস্যু। এছাড়া আরেকটা ভাজক টিস্যুর অংশ আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করো। এখন আসো, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। যেহেতু ভাজক টিস্যু বিভাজনে সক্ষম, সকল টিস্যুই হচ্ছে ভাজক টিস্যু, তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলবো যে কোষগুলো বিভাজনে সক্ষম। দুই, আন্তঃকোষীয় কোনো ফাঁক বা অবকাশ নাই। আমরা যদি কথাগুলো আরেকটু সাজিয়ে গুছিয়ে বলি, যে ভাজক টিস্যুর কোষগুলো সজীব থাকে, তরুণ এবং সর্বদাই বিভাজনরত অবস্থায় থাকে। সংক্ষেপে বললে কোষগুলো বিভাজনে সক্ষম। কোষ প্রাচীর থাকে এদের পাতলা এবং শুধু সেলুলোজ দ্বারা গঠিত হয়। তো কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত। নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন এবং কোষ গহ্বর থাকে ক্ষুদ্র।
তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের জেনে রাখা দরকার যে নিউক্লিয়াস সুস্পষ্ট, বড় এবং কোষের কেন্দ্রাংশে থাকে। চিত্রে তোমরা লক্ষ্য করছো যে ষড়ভুজাকৃতির এই কোষগুলোর কেন্দ্রে নিউক্লিয়াস, কালচে যে অংশগুলো এগুলো হচ্ছে নিউক্লিয়াস। কোষের ঘন সাইটোপ্লাজম বিদ্যমান, কোষ গহ্বর ক্ষুদ্র অথবা কোনো কোনো ক্ষেত্রে অনুপস্থিত থাকে। কোষ ষড়ভুজাকার, আয়তাকার বা ডিম্বাকার হতে পারে। তো চিত্রে উল্লেখিত কোষগুলো ষড়ভুজাকৃতির। কোষের ঘনভাবে সন্নিহিত থাকে এবং এদের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। একটা চমৎকার বৈশিষ্ট্য যে কোষগুলো কি ঘনভাবে সন্নিবেশিত থাকে এবং এদের মাঝখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। চিত্রে তোমরা খুব ভালোভাবে খেয়াল করছো যে প্রত্যেকটা কোষ এক একটার সাথে চমৎকারভাবে লেগে আছে এবং এর মাঝখানে কোনো ফাঁক নেই। কোষের আকৃতি গোলাকার, ডিম্বাকার, আয়তাকার বা বহুকোণাকার হতে পারে। আমরা যদি সংক্ষেপে বলি যে কোষগুলো ষড়ভুজাকার, আয়তাকার বা ডিম্বাকার। কোষের আকৃতি, কোষগুলোর বিপাকীয় হার বেশি এবং সর্বদাই সক্রিয় থাকে। যেহেতু কোষগুলো বিভাজিত হয়, সজীব, সুতরাং এগুলোর বিপাকীয় হার একটু বেশিই থাকে। তাহলে স্থায়ী টিস্যু থেকে বাজক টিস্যুর বিভাজন সক্ষম হওয়ার কারণে এদের বিপাকীয় হার বেশি হয়। কোষগুলোর কোনো প্রকার সঞ্চিত বর্জ্য এবং খরিত পদার্থ থাকে না। প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। আমরা বাজক টিস্যুর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। পরবর্তী ধাপে চলে যাই। আমরা এখন আলোচনা করব বাজক টিস্যুর প্রকারভেদ সম্পর্কে। এর মাঝে আরেকটু বিষয় তোমাদের জেনে রাখা দরকার যে বাজক টিস্যুর বন্টনটা কেমনে হয়। সকল প্রকার মূল ও বিটপের শীর্ষে বাজক টিস্যু থাকে। তাহলে আমি তোমাদের সুস্পষ্টভাবে অবস্থানটা বলে দিলাম। অনেক উদ্ভিদের কর্টেক্সের কর্ক ক্যাম্বিয়াম নামে এবং ভাস্কুলার বান্ডলের ফেসিকোলার ক্যাম্বিয়াম নামে অতিরিক্ত বাজক টিস্যু থাকে। এছাড়া কচি পাতায়, পুষ্প, কুঁড়িতে এবং মধ্যপর্বের স্বল্পকাল স্থায়ী বাজক টিস্যু থাকে। তো বাজক টিস্যুর প্রকারভেদ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, পর্দায় লক্ষ্য করো, বাজক টিস্যুর উৎপত্তি অনুসারে বাজক টিস্যুকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। শ্রেণীবিন্যাসগুলো হলো উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, বিভাজন প্রক্রিয়া অনুসারে। তো আমরা উৎপত্তি অনুসারে বাজক টিস্যুকে 3টি ভাগে ভাগ করি। এখানে 2টির কথা উল্লেখ আছে। আরেকটা বাড়তি তোমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে প্রাইমারি উৎপত্তি, প্রাইমারি বাজক টিস্যু, প্রোমেরিস্টেম। প্রাইমারি বাজক টিস্যু, প্রারম্ভিক বাজক টিস্যু, প্রাইমারি বাজক টিস্যু এবং সেকেন্ডারি বাজক টিস্যু, এই 3 প্রকারের উৎপত্তি অনুসারে বাজক টিস্যুকে ভাগ করা হয়। সাধারণত প্রারম্ভিক বাজক টিস্যুগুলো মূল এবং কাণ্ডের শীর্ষদেশে ক্ষুদ্র অংশে থাকে, যেখান থেকে পরবর্তী বাজক টিস্যুর উৎপত্তি ঘটে। এই অংশটিকে আমরা প্রারম্ভিক বাজক টিস্যু বলি। তোমাদের স্ক্রিনে উৎপত্তি অনুসারে বাজক টিস্যু 2 রকম দেয়া আছে। আমি তোমাদের আরেকটা বাজক টিস্যু সম্পর্কে একটু ধারণা এবং ব্যাখ্যা দিলাম। পরবর্তী প্রাইমারি বাজক টিস্যু, প্রারম্ভিক বাজক টিস্যু হতে যে বাজক টিস্যু উৎপত্তি ঘটে তাকে প্রাইমারি বাজক টিস্যু বলে। এরা ভ্রূণ কোষ হতে সরাসরি সৃষ্টি হয়ে আমৃত্যুকাল পর্যন্ত বিভাজনে সক্ষম থাকে। প্রাথমিক বাজক টিস্যু দ্বারা উদ্ভিদের দেহের প্রাথমিক বৃদ্ধি হয়। মূল, কাণ্ড ও এদের শাখা প্রশাখার অগ্রভাগে প্রাইমারি বাজক টিস্যু থাকে। তারপরে আসো সেকেন্ডারি বাজক টিস্যু। সেকেন্ডারি বাজক টিস্যু স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়ে যে নূতন বাজক টিস্যু সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি বাজক টিস্যু বলা হয়। এমন বাজক টিস্যুর উদ্ভিদ দেহের প্রথমে থাকে না, বরং অনেক পরে সৃষ্টি হয়। যেমন কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এদের প্রভাবে মূল বা কাণ্ডের গৌণ বৃদ্ধি ঘটে, অর্থাৎ মূল ও কাণ্ডের পরিধি বাড়ে। তারপরে আসো অবস্থান অনুসারে শীর্ষস্থ বাজক টিস্যু, মধ্যবর্তী বাজক টিস্যু এবং পার্শ্বীয় বাজক টিস্যু। আমরা এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, এই 3টি অংশে সাধারণত এদের ভাগ করি। প্রথমে আসো শীর্ষস্থ বাজক টিস্যু সম্পর্কে আমরা একটু জেনে নিই। উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষে
কখনো পাতা বা শীর্ষে যে বাজক টিস্যু থাকে তাকে শীর্ষস্থ বাজক টিস্যু বলে। এটা প্রারম্ভিক এবং প্রাথমিক বাজক টিস্যু নিয়ে গঠিত হয়। এই টিস্যু থেকেই মূলত প্রাথমিক স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। এই স্থায়ী টিস্যুর কারণে উদ্ভিদের দেহের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। তাহলে আমরা নির্দিষ্টভাবে জানলাম যে শীর্ষস্থ বাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়। সাধারণত ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটের শীর্ষস্থ বাজক টিস্যু একটি মাত্র কোষ নিয়ে গঠিত হলেও সপুষ্পক উদ্ভিদে সেখানে এক গুচ্ছ এই শীর্ষস্থ বাজক টিস্যু থাকে। তারপরে আসো নিবেশিত বাজক টিস্যু বা মধ্যবর্তী বাজক টিস্যু আমরা এটাকে বলতে পারি। দুই পাশে স্থায়ী টিস্যুর মাঝখানে যে বাজক টিস্যু থাকে তাকে নিবেশিত বাজক টিস্যু বলে। উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি পাবার সময় শীর্ষস্থ বাজক টিস্যু থেকে এরা বিচ্ছিন্ন হয়ে স্থায়ী টিস্যুর মাঝখানে থেকে যায়। এদের বাজক ক্ষমতা কি হয়? স্বল্পস্থায়ী হয় বা খুব কম সময়ে ব্যাপী হয়। সাধারণত পত্রবৃন্তের গোড়ায় এরা থাকে এবং মধ্যপর্বের পাদদেশে এদের বেশি দেখা যায়। নিবেশিত বাজক টিস্যুর কারণে উদ্ভিদের অঙ্গের আংশিক দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে, বা মধ্যবর্তী বাজক টিস্যুর কারণে আমরা শিখলাম যে উদ্ভিদের অঙ্গের আংশিক দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। তারপরে আসো পার্শ্বীয় বা লেটারাল মেরিস্টেম। আমরা এ সম্পর্কে এখন জানবো। উদ্ভিদের কাণ্ড, মূল এবং উহাদের শাখা প্রশাখার পরিধি সমান্তরালে বিন্যস্ত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে। কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং ভাস্কুলার ক্যাম্বিয়াম পার্শ্বীয় বাজক টিস্যুর অন্তর্ভুক্ত। তো পার্শ্বীয় বাজক টিস্যুর অন্তর্ভুক্ত হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং ভাস্কুলার ক্যাম্বিয়াম পার্শ্বীয় বাজক টিস্যুর অন্তর্গত। সেকেন্ডারি বাজক টিস্যুর অংশ। এইসব বাজক টিস্যুর তৎপরতার কারণে উদ্ভিদের দেহের ব্যাস বৃদ্ধি পায়। তো আমরা শিখলাম শীর্ষস্থ বাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়, আর পার্শ্বীয় বাজক টিস্যু উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি ঘটায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা বিভাজন প্রক্রিয়া অনুসারে বা বিভাজন প্রক্রিয়া কোষ বিভাজনের অনুসারে আমরা বাজক টিস্যুকে তিনটি ভাগে ভাগ করি। প্রথম আছে মাস, রিব, প্লেট। তো মাস বাজক টিস্যু, প্লেট বাজক টিস্যু, রিব বাজক টিস্যু সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নিই। যে বাজক টিস্যুর মাস বাজক টিস্যু সম্পর্কে আমরা জানি, যে বাজক টিস্যুর কোষগুলো সকল তলে বিভক্ত হয়ে কোষের স্তূপ সৃষ্টি করে তাদেরকে আমরা মাছ বাজক টিস্যু বলি। এমন বাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের অঙ্গের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় বৃদ্ধি পায় এবং যেমন বর্ধনশীল ভ্রূণ, তারপরে আসো কর্টেক্স, রেণুতলি এবং শস্য বা আঁটি ইত্যাদিতে এই মাস বাজক টিস্যু থাকে। পরিবহন টিস্যু সৃষ্টি প্রোকেম্বিয়ামের কাজ। পরিবহন টিস্যু সৃষ্টি কি? ওই প্রোকেম্বিয়াম এর কাজ। পরে আসো প্লেট বাজক টিস্যু। যে বাজক টিস্যুর কোষগুলো দুইটি তলে বিভাজিত হয়ে প্লেটের মতো চ্যাপ্টা পাত গঠন করে। আমরা মূলত এটাকে পাতের মতো দেখি বা প্লেটের ন্যায় দেখি, এরকম টিস্যুকে আমরা প্লেট বাজক টিস্যু বলি। সাধারণত বাজক টিস্যুর কারণে ত্বক, পাতা ইত্যাদির সৃষ্টি হয়। পরে আসো রিব বাজক টিস্যু। যে বাজক টিস্যুর কোষগুলো শুধু একটি তলে বিভাজিত হয় তা রিব বাজক টিস্যু। এরা একটি তল বরাবর বিভাজিত হয়ে স্তম্ভাকার দেহ গঠন করে। তরুণ মূল, কাণ্ডের মজ্জা এবং কর্টেক্স এদের বেশি দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাজক টিস্যুর এই তিন ধরনের প্রকারভেদ বাদেও কাজের ভিত্তিতে বাজক টিস্যুকে আরও তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। আমরা আসো এই সংক্ষিপ্ত পরিসরে এগুলো আরেকটু জেনে নিই। শীর্ষস্থ বাজক টিস্যুর সবচেয়ে বাইরের স্তরটিকে বলা হয় প্রোটোডার্ম। এই স্তরের বাজক কোষ শুধু অরীয়ভাবে বিভাজিত হয়ে উদ্ভিদের এক স্তর বিশিষ্ট পুরু এপিডার্মিস এবং এপিব্লেমা গঠন করে। দুটা গুরুত্বপূর্ণ শব্দ, এপিডার্মিস বা বহিত্বক এবং এপিব্লেমা, এগুলো কি করে? প্রোটোডার্ম থেকে সৃষ্টি হয়। পরে আসো প্রোকেম্বিয়াম। শীর্ষস্থ বাজক টিস্যুর যে অংশ বিভাজিত হয়ে ভাস্কুলার বান্ডল গঠন করে তাদের প্রোকেম্বিয়াম বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রোকেম্বিয়াম গুচ্ছগুলো রিং আকারে হয়, বাংটির ন্যায়,
আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের গ্রাউন্ড টিস্যুগুলো বিক্ষিপ্তভাবে চড়ানো থাকে। পরিবহন টিস্যু সৃষ্টি প্রোকেম্বিয়ামের প্রধান কাজ। তারপরে আসো গ্রাউন্ড মেরিস্টেম, শীর্ষস্থ বাজক টিস্যুর যে অংশ থেকে কর্টেক্স, গ্রাউন্ড টিস্যু, মজ্জা ও মজ্জারশ্মি গঠিত হয় তাদেরকে গ্রাউন্ড মেরিস্টেম বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টিস্যুর প্রকারভেদ সম্পর্কে মোটামুটি জানলাম। চলো পরবর্তী ধাপে যাই। এখন আসো বাজক টিস্যুর কাজ। বাজক টিস্যুর কাজ উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ঘটানো। বাজক টিস্যু থেকে নতুন টিস্যু সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের দৈহিক গঠন এবং দৈহিক বৃদ্ধি ঘটে। আমরা সংক্ষেপে যদি বলি, উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ঘটানোই হচ্ছে বাজক টিস্যুর কাজ। তারপর আসো 2 নম্বর, কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। আমরা শীর্ষস্থ বাজক টিস্যু এবং সেকেন্ডারি বাজক টিস্যু থেকে কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি সম্পর্কে, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি সম্পর্কে জানলাম। তারপরে ব্যাস বৃদ্ধির মাধ্যমে গাছ কী হয়, উদ্ভিদ কী হয়, মোটা হয়। সাধারণত বাজক টিস্যুর কারণেই হয়, স্থায়ী টিস্যু উৎপন্ন হয়। আমরা এই বিষয়গুলো এইভাবে বলি যে কত স্থান পূরণ করাও কিন্তু বাজক টিস্যুর কাজ। তাছাড়া বাজক টিস্যুতে স্থায়ী টিস্যুর উৎপন্ন হয়। চলো পরবর্তী ধাপে যাই। এখন আজকের এই আলোচনা থেকে আমরা বাজক টিস্যু সম্পর্কে মোটামুটি জানলাম। তোমাদের একক কাজ হিসেবে বিভিন্ন প্রকার বাজক টিস্যুর চিহ্নচিত্র অঙ্কন করবে এবং পরবর্তীতে আমাকে দেখাবে। আজকের আলোচনা থেকে কি কি শিখলাম এই মূল্যায়ন করি। কর্ক কেম্বিয়া এবং ইন্টারফেসিওলার কেম্বিয়া কি ধরনের বাজক টিস্যু। 2, বাজক টিস্যুর নিউক্লিয়াস সাইটোপ্লাজম ও কোষ গহ্বর কেমন হয়। 3, উদ্ভিদের মূল কোন ধরনের বাজক টিস্যু থাকে। উদ্ভিদ মোটা হয় কোন টিস্যুর বিভাজনের ফলে। চমৎকার এই প্রশ্নগুলো সম্পর্কে তোমরা ধারণা রাখবে। সেই সাথে বাজক টিস্যুর পরে আমরা আলোচনা করব এপিডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার টিস্যু সম্পর্কে। তোমাদের কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে যারা পরীক্ষার্থী আছো, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসই সাধারণত টিস্যুর অংশ থেকে, টিস্যুতন্ত্র থেকে সাধারণত এপিডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার টিস্যু সম্পর্কে আলোচনা করা হবে এবং এইগুলো তোমাদের সিলেবাসে আছে। এবার যারা প্রথম বর্ষে আছো তাদের জন্য বাজক টিস্যুর অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সকলের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগামী ক্লাসে টিস্যুতন্ত্রের এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র সম্পর্কে জানব। তোমাদের সংক্ষিপ্তভাবে আমি একটু বাড়ির কাজ দিয়ে দিই। সেটা হচ্ছে এপিডার্মাল টিস্যুর এপিডার্মিস, এপিডার্মাল রন্ধ্র, এপিডার্মাল উপবৃদ্ধি সম্পর্কে একটু জানবে, মোটামুটি একটা ধারণা রাখবে। তারপর গ্রাউন্ড টিস্যু থেকে বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল, যেখান থেকে আমরা মূল কাণ্ডের অন্তর্গঠন সম্পর্কে জানব। তারপরে ভাস্কুলার টিস্যু থেকে আমরা শিখব জাইলেম, ফ্লোয়েম, সংযুক্ত, কেন্দ্রীয়, ওরীয়, এরকম ভাস্কুলার টিস্যু আছে। সেখান থেকে পরিবহন কলাগুচ্ছ, জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে আশা করি তোমরা বাসায় স্টাডি করে আরও বিস্তারিত জানতে পারবে। যে কোনো সমস্যা, ক্লাস সম্পর্কিত কোনো সমস্যা আমরা যারা জীববিজ্ঞানের শিক্ষক আছে আমাদের ডিপার্টমেন্টের, আমাদের সাথে যোগাযোগ করবে। সেই সাথে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং মহামারী করোনা ভাইরাস থেকে তোমাদেরকে সৃষ্টিকর্তা রক্ষা করুক। আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে।